হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৩০। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জায় সিটিয়ে নতমস্তিষ্ক হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ের লজ্জা দেখে যা বুঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেওয়ালে ঠেকিয়ে মধ্যাস্থে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন, নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নুয়ে গেল, গলা শুকিয়ে এলো তৃষ্ণার্তে। তারপরও হৃদকে বুঝতে দিতে চাইল না যে মায়া হৃদের জন্য এসেছিল এখানে। বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে রিনরিনে গলায় বলল, আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন যাই। আগের ন্যায় হৃদ একই সুরে বলল, যাবেন কেন ম্যাডাম? আরেকটু থাকেন, ভালোই তো লাগছে। শ্রেয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি। সুন্দরী বেআইনের সঙ্গ দিব? বলে হৃদ এমনভাবে মায়ের গলা বেয়ে নিচে তাকালো, যেন মায়ের ওড়না ভেদ করে হৃদ সবকিছু দেখে নিচ্ছে। অথচ মায়ের গায়ে বড় ওড়নাটা কাঁধে জড়িয়ে দুপাশে টানা। মায়া হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কসলিয়ে মিনমিনে গলায় বলল, আপনার দৃষ্টি বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরে থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত। উত্তরে হৃদ খান বলতেছে, আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেজন্য তো আপনাকে পরকীয়ার প্রস্তাবটা দিলাম। ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আমার আপনার মতো সিঙ্গেল ছেলেদের পছন্দ না। সিঙ্গেল কোথায় ম্যাডাম? আপনি আমার পরকীয়ার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলে আমি মিঙ্গেল হয়ে যাব। তারপর দুজন মিলে সোজা রুমে। আমার বেডটাও খালি। সারা রাত আপনাকে শিখাবো, পড়াবো কিভাবে পরকীয়া করতে হয়। এর মাঝে দুজনের শারীরিক এক্সারসাইজও হয়ে যাবে। পরকীয়া মানে বুঝেন তো ম্যাডাম? কি করতে হয় জানেন তো? হৃদের বেফাঁস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তেই মায়ের নাক মুখ খিচে নিল, অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুইয়ে দু হাতের মুঠোয় ওনার আঁচলটাও পিষল। কেমন একটা অস্থিরতায় মায়া আশ্রে পড়ছে। ভেতরটা ভয়ে ধুকপুক করছে। হৃদের কথার ইঙ্গিত বোঝার মতো বয়স মায়ের হয়েছে, সে এসব বুঝে। এতদিন হৃদের পরিচয় জানতো না বলে মায়া হৃদের মুখে মুখে উত্তর করতে পেরেছে। কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়েই মুখ চালাতে পারছে না। বরং মায়া ইহজীবনে হৃদের সাথে কখনো তর্ক করবে না বলেও প্রতীক্ষাও করেছে। আচ্ছা, এটা কি প্রতিজ্ঞা হবে? এখানে কিন্তু প্রতীক্ষা লেখা আছে। যাই হোক, কারণ হৃদ মায়াকে এমনি বেয়াদব বলে জানে, নিজের ফোনেও মায়ের নাম্বারটা সেইভাবেই সেভ করা। মায়াকে কতটা বেয়াদব বউ ভাবলে হৃদ এইভাবে মায়ের নাম্বারটা সেভ করে, তা জানা নাই মায়ার। মায়া এতদিন না জেনে বুঝে হৃদের সঙ্গে তর্ক করেছিল, কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না। বরং মায়া বাধ্য বউয়ের মতো হয়ে থাকবে ওর নেতা সাহেবের সাথে। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিলেও নিজের ভেতরকার অস্থির ছটফটে উত্তেজনায় হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এইভাবে হৃদের সামনে থাকলে নিশ্চিত মায়ের চতুর জামাই বুঝে যাবে মায়ের মতিগতি। মায়া হৃদকে বুঝতে দিতে চায় না নিজের ভিতরকার অবস্থার কথা, বরং এই মুহূর্তে হৃদের থেকে পালাতে চাইল। আমি নিচে যাব। হৃদ মায়ের অস্থিরতা দেখে বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার তো এখনো কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু সহা বাকি। আমি তো আপনার জান খাওয়ার ধান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন? কথাগুলো বলতে বলতে হৃদ মায়ের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শে দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়া সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তে মায়ের হৃদের ভয়ে দেওয়ালের সঙ্গে সেটে গেল কম্পিত দেহময়। হৃদ অনুভব করতে পারল মায়ের কম্পিত শরীরের আঁচ। নিস্তব্ধ ড্রয়িং রুম যেন ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দে। সেই উষ্ণতা আরো বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেওয়ালে সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটি মুহূর্তে অন্ধকার করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল। অজানা ভয়ে ফের বুক ধড়ফড় করল। হৃদ মায়ের ভয় বাড়িয়ে দিয়ে মায়ের থুতনি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে উপরে তুলল। এটা হয়তো থুতনি। থুতনি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ওপরে তুলল। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো।
শরীর শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছা আলোয় মায়ের সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ার দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ের মুখে অনুভব করতেই মায়ের তরতর করে উঠল কাপল। হৃদের ঘোর লাগা চোখে মায়ের কম্পিত চোখ জোড়া খেল। হাত বাড়িয়ে মায়ের মসৃণ গালে স্পর্শ করলো। অপর হাতটা নেমে আসলো মায়ের কোমরে। হৃদ চোখ আউড়িয়ে মায়ের মায়াময় মুখ আবারও একবার দেখল। তার অবাধ্য মন আরো অবাধ্য হলো। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন অবাধ্য বউটাকে কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে তার বুক থেকে লাফিয়ে না বেরিয়ে যায়। তাহলে তার সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা তার অবাধ্য মনটা শুনে না। আসলে তার মন কথা শুনে তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে। যেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহায়া। সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খুঁজে বেড়ায়। এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটাই বুঝতে পারে না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্যই মায়া হয়। সে কিভাবে এত অবাধ্যদের মাঝে পড়ে গেল। তার মন কথা শোনে না, চোখ কথা শোনে না, হাত কথা শোনে না। বউকে ছুতে চাই, তার শরীরটাও কেমন বউ বউ। সবচেয়ে বড় কথা হলো তার অবাধ্য বউটাই তার কথা শোনে না। হৃদের ঘোর লাগা মন ঠিকরে উঠল মায়ের তীর তীর করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। ঘোর লাগার মতো আসক্ত হয়ে হাতের উল্টো পিঠ ছোঁয়ালো মায়ের গালে। গালে পড়ে থাকা মায়ের চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। জীবনের প্রথম চুমু হৃদের থেকে পেতেই মায়ের কম্পিত শরীরে কম্পন আরো বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ের অপর গালেও ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেলো। মুখ উঠিয়ে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়ো। হৃদের কথা মায়ের অবধি পৌঁছালো কিনা বোঝা দায়। ভয়ে মায়া শরীর নরম করার বদলে আরো খিচে শক্ত করে পড়ে রইল হৃদের বক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ের কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দু চোখের পাতায়। তীর তীর করে দু চোখের পাতাও একভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতে হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। মায়ের নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরো আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছে ও। তারপরও হৃদ ছাড়লো না মায়াকে, বরং কামড়ে দেওয়ার জায়গায় শব্দ করে ছোট করে চুমু খেয়ে নেমে আসলো মায়ের লাল ওষ্ঠে। বিয়েতে দেওয়া মায়ের লাল টকটকে লিপস্টিক এখনো লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরো আসক্ত হলো। শক্ত হাতে মায়ের গাল চেপে ঠোঁট উচালো। একত্রে মায়ের ঠোঁটজোড়া মুখে নেওয়ার ৪ কি ৫ সেকেন্ডের মাথায় মায়া বেহুশ হয়ে ঢলে পড়তে নিলেই হৃদ এলোমেলোভাবে তৎক্ষণাৎ মায়ের দুই বাহু চেপে আঁকড়ে ধরল। মায়ের দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখার ফলে এখন জ্ঞান হারালো। হৃদ মায়ের দুবাহু টেনে বুকে চেপে ধরতে ধরতে চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপর হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে তীর তীর করে দাঁতে দাঁত পিষল। জীবনে প্রথম চুমুটা সে করতে পারল না বলেই তার মেজাজ গরম হচ্ছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শোনেনি, সেই জন্য জ্ঞান হারালো। বাল! নিঃশ্বাস আটকে কে চুমু খায়, বেহুশ তো হবেই। তীর তীরে মেজাজে হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাহিরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্য থাকবে না। অন্যের বাড়িতে এসে থাকতে পারে না। তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে সে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়ে যে গতি করার করবে, কিন্তু তারপরও এখানে রেখে যাবে না। কি বাচ্চারা, এতক্ষণ হা করে মনোযোগ দিয়ে শুনছো, সব যে বড় হয়ে গেল। আল্লাহ! আচ্ছা, আবার গল্পে আসি। হৃদের বের হওয়ার পথে আয়ন রাদিফ নিচে ড্রয়িং রুমে সোফায় বসেছিল। দুজনই হৃদের অপেক্ষায় ছিল। রাদিফ হৃদের বাসায় যাবে, আর আয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হসপিটালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদের বিয়েতে আসার আরও একটি কারণ ছিল জুই। কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে, অপরিচিত মতন ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ যেটি লেগেছিল সেটি হলো জুই আয়নের থেকে রাদিফকে বেশি প্রাধান্য দিচ্ছিল। রাদিফের কথায় জুই লজ্জাও পাচ্ছিল। অথচ যে লজ্জাটুকু জুই আয়নের কথায় পাওয়ার ছিল, সেটা রাদিফের কথায় কেন পাচ্ছে সেটা বুঝতে পারছে না আয়ন।
এমনটা তো হওয়ার কথা নয়। জুই নিজেই আয়নের সঙ্গে যোগাযোগ করেছে এতদিন। আয়নকে গুরুত্ব দিয়েছে। প্রতিনিয়ত আয়নের খোঁজ নিয়েছে। আয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে বলে আয়ন জুইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। আয়ন বা জুই দুজনের কেউই কাউকে বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে বা বিয়ে করতে চায়। অনুভূতি আদান প্রদান হয়নি দুজনের কারোরই। তারপরও দুজনেই বুঝে তারা একে অপরের মায়ায় জড়িয়েছে। আয়নের থেকে জুই বেশি আয়নের মায়ে জড়িয়েছে সেটা রোজ জুইয়ের মুখে শোনা যায়। একদিন আয়ন ব্যস্ততার জন্য ফোন না করতে পারলে জুই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুই আয়নের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুইয়ের এত এত মায়া দেখে আয়ন বাধ্য হয় জুইয়ের মায়ায় জড়াতে। দুজনের রাতের ফোন আলাপ ব্যাঘাত ঘটে বলে আয়ন জুইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে শিফট হয়েছে। দুজন রাতভর ফোন আলাপ করতে পারে, সেজন্য সে নাইট ডিউটি আর করে না। তারপরও মাঝে মধ্যে রাতে একবার করে হলেও হসপিটালে যায়। তার কারণ নিজেদের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। এই যেমন আজ আয়ন একবার যাবে নিজেদের হসপিটালে তদারকি করতে। কিন্তু ফাহাদের বাসায় আসার আগে জুইয়ের সঙ্গে আয়নের ফোনে কথা হয়েছিল। জুই বলেছিল আয়নকে তাড়াতাড়ি আসতে। সে নাকি অপেক্ষা করেছে আয়নের পথ চেয়ে। অথচ আয়নের এই বাসায় এসেছে বিগত 3 ঘন্টার ওপরে হলো। এই নিয়ে জুই একবারও আয়নের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলল না। বরং আয়নকে এড়িয়ে রাদিফকে গুরুত্ব দিল। রাদিফের সঙ্গেও জুই বেশি কথা বলেনি। তবে যতটুকু কথা বলেছিল, জুইয়ের আচরণে মনে হচ্ছিল আয়নের জন্য জুই রাদিফের সঙ্গে বেশি কথা বলেনি, নয়তো আরও কথা বলতো। মূলত আয়ন বুঝতে পারছে না জুই এমন অপরিচিতের মতো আচরণ কেন করছে আয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাতে কেন পিছু হাঁটে। আয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদিফের সঙ্গে ফাহাদের নিচতলায় ড্রয়িং রুমে সোফায় বসেছিল। টুকটাক কথাও হচ্ছিল রাদিফের সঙ্গে। এরই মধ্যে আয়নের আগে রাদিফের চোখে পড়ল হৃদকে বেরিয়ে যেতে বেহুশরত মায়াকে কোলে নিয়ে। চমকে ওঠার মতো সোফা ছেড়ে লাফিয়ে দাঁড়ালো রাদিফ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙুল তাক করে সেদিকে দেখিয়ে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ের কোলে ওটা ফাহাদ ভাইয়ের ছোট শালী না ব্রো? আয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্টু হেসে সেও উঠে দাঁড়ালো। রাদিফের কাঁধে চাপ্পড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো চমকে উঠল। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদিফের হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না? সেটা আল্লাহ! আর সে সেটা জানে না? আল্লাহ! এত কিছু হয়ে যাচ্ছে রাদিফ এখনো টের পেল না। রাদিফ অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল, হৃদ ভাই প্রেম করছে? না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচালো রাদিফ। কি? হৃদ ভাই বিয়ে করেছে? কবে? কখন? তুমি আমাকে মিথ্যা বলছো আয়ন ভাই। তোকে মিথ্যা বলে আমার লাভ? আয়নের কথা বিশ্বাস করতে রাদিফের কষ্ট হলো। তারপরও শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাই কি ফাহাদ ভাইয়ের ছোট শালীকে বিয়ে করেছে? আমাদের বিয়ানকে? তোর বিয়ান কিভাবে হয় বলদ? তোর তো ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বিয়ান ডাকিস? ভাবি ডাক। আয়নের কথায় অবিশ্বাসে রাদিফের মাথা ঘুরে যাবার মতন। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সে হৃদ ভাই নাকি বিয়ে করেছে, সংসারও করছে। তাদের মা যদি শুনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদিফের মাও তো রাগী মানুষ। তাদের বাবাও রাগী। তবে সবসময় রাগটা প্রকাশ করে না। কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়ের কথা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ন্সে। রাদিফ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কি হবে আয়ন ভাই? হৃদ ভাই তো আর শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে? সিরিয়াস কথার মাঝে রাদিফের খেয়ালি কথায় বিরক্ত বোধ করল আয়ন। রাদিফের মাথায় ঠুকা মারতে মারতে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে ধান্দাবাজ? রাদিফ মাথা ঘষে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটো বিয়ে করব আয়ন ভাই। গার্লফ্রেন্ডকে রাখবো, শশীকেও রাখবো। শশী শুনলে তাকে ঝাড়ু পেটা করবে বেয়াদব। তাহলে আমি আম্মুকে বলে দিব হৃদ ভাই প্রেম করছে। তাহলে আম্মু আমাকে বিয়ে করাই দিবে। এমনিতেও হৃদ ভাইয়ের জন্য আম্মু আমাকে বিয়ে করাচ্ছিল না। এখন তো রাস্তা পরিষ্কার। কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখেই চলে যাচ্ছে। রাতে আমি ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতে রাদিফ দৌড়াতে লাগলো দরজার দিকে। পেছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদিফের উদ্দেশ্যে বলল,
আজকের জন্য হৃদকে ভুলে যা রাদিফ। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নিবে না সে। আজ তোকে এখানেই ঘুমাতে হবে। আয়ন হাসতে হাসতে রাদিফের দৌড়ে চলে যাওয়া দেখল। রাদিফ তাড়াহুড়ো দৌড়ে গিয়েও হৃদের নাগাল পেল না, বরং দৌড়ে গিয়ে দেখলো হৃদের গাড়ি ততক্ষণে গেট দিয়ে বেরিয়ে গেছে। পিছন থেকে রাদিফ যে এত করে ডাকলো তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু হৃদ তো শুনলই না, বরং গাড়ি স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদিফ মন খারাপ করে পুনরায় হাঁটলো ফাহাদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না কাল সকালে ছাড়া। সময়টা একটার ঘরে, চাঁদবিহীন আকাশটা অন্ধকারে তলিয়ে। তবে যান্ত্রিক শহর ঢাকা। রাত যা দিনও তা, মানুষের চলাচলে কোনো কমতি নেই। রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। আয়ন এই রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল। পার্কিং এরিয়া থেকে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশি খারাপ আয়নের। তার কারণটা অবশ্য জুই। আয়নের প্রতি জুইয়ের অপরিচিত আচরণ আয়নের মন ভাঙনের কারণ। সে জুইকে ভালো না বাসলেও জুইয়ের মায়ায় জড়িয়ে পড়েছে বেশ করে। জুইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন জুইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। আয়ন দম ধরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল। পরপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিটে থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারে জুইয়ের নাম্বারটা খুঁজে কল দিয়ে কানে ধরল। এই মুহূর্তে জুইয়ের সাথে কথা বলা প্রয়োজন আয়নের। আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই আয়নকে ফোনে যতটা আপন মনে করে কথা বলে, দুজনের সরাসরি দেখা হলে ততটা অপরিচিত মতন আচরণ করে জুই। সেটা কেন করে এই কথাটা জুইকে একান্ত জিজ্ঞেস করতে চায় বলে আয়ন হসপিটালে যায়নি, বরং মনে ছটফটে ভাবটা কমাতে চেয়ে জুইয়ের সাথে একান্ত কথা বলা প্রয়োজন বলে আয়ন জুইকে কল দিল। পরপর রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো জুই। আসসালামু আলাইকুম। জুইয়ের ঘুম জড়ানো কণ্ঠে সালাম পেয়ে আয়নের বুক শীতল হলো। মনে মনে সালামের উত্তর দিয়ে আয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুই, আমি অপেক্ষা করছি। আয়নের গম্ভীর কণ্ঠে ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসল জুই। কান থেকে ফোন উঠিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা ছেয়ে গেল মনে, স্ক্রিনে রাদিফের নামটা দেখে। কিঞ্চিত লজ্জা পাওয়ার মতো করে পাশে ঘুমিয়ে থাকা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজের পাশে না দেখে ভাবল মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যে জুইয়ের কানে এসেছিল বলে মায়াকে নিয়ে জুই অত টেনশন করলো না। তবে আয়নকে রাদিফ ভেবে পুনরায় ফোনটা কানে তুলল। লজ্জা পাওয়ার মতন করে ফিসফিস করে বলল, এত রাতে আসবো? হুম, যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুইয়ের কথা শেষ হওয়ার আগে আয়ন বলল, কেউ দেখবে না জুই, আমি আছি, আপনি আসুন। কোথায় আসবো? গেটের সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আয়ন কল কেটে দিতেই জুই বিছানায় পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। কাঁধের দুপাশে ওড়নাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতির ঘুমের গভীরতা পরখ করে পা টিপে টিপে চোরের মতো করে বের হয় ঘর থেকে। চারপাশে নিস্তব্ধতা দেখে জুই খানিকটা স্বস্তির হলো। তারপরও আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে গেল। বিয়ে বাড়ি হলেও চারপাশে বাড়ির লোকজনকে কোথাও দেখল না জুই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা ভেসে আসছে। জুই বুঝল বাড়ির মানুষ ক্লান্ত বিধায় যার যার রুমে রেস্ট নিচ্ছে, তবে এখনো ঘুমায়নি। বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুইয়ের বুক টিপ টিপ করলো ভয়ে। যদি কোনো কারণে এত রাতে জুই রাদিফের সঙ্গে একত্রে ধরা পড়ে যায়, তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে এই বাড়িতে। বোনের নতুন সংসারও জুইয়ের জন্য ঝামেলা হবে। সবচেয়ে বড় কথা, জুইয়ের বাপ চাচার কানে এসব গেলে ওর গলা চেপে বিয়ে দিয়ে দিবে। নিজের অবস্থানের কথা চিন্তা করে জুইয়ের বুক কাঁপল ভয়ে। সেই ভয়ের আভাস জুইয়ের চোখে মুখে ফুটে উঠল। ওড়নার এক টুকরো আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাহিরে। অদূরে ফেরি লাইটের ছাদের নিচে কাউকে জড়সড় হয়ে হাঁটতে দেখে সোজা হয়ে দাঁড়ালো আয়ন। গাড়ির সাথে এতক্ষণ পিঠ ঠেকিয়ে জুইয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুইয়ের গায়ে সাদা জামাটা যেন জুইয়ের গায়ের রঙের সঙ্গে মিলে গেল। আয়ন এক দৃষ্টিতে জুইয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। বাসার স্যান্ডেল পরিহিত জুইয়ের পা জোড়া ঝলমল করছে একজোড়া রূপার নূপুর। সেখান থেকে হালকা শব্দ ভেসে আসছে কানে। সালোয়ারটা একটু ওপরে পড়ায় ফর্সা পাগুলো দৃশ্যমান আয়নের চোখে। দূর থেকে আয়নকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদিফের জায়গায় আয়নকে দেখে মুহূর্তে ভয়ার্ত হলো জুই।
ইতস্ততায় অল্প একটু থেমে আবারও জড়তায় পা ফেলে সামনে এগোতে এগোতে আশেপাশে তাকিয়ে রাদিফকে খুঁজল। জুই মনে করল রাদিফের সঙ্গে আয়ন এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদিফ আছে। কিন্তু তারপরও জুই আয়নকে ভয় পেল। বয়সে আয়ন ফাহাদের চেয়েও বড়। এত বড় মানুষের সামনে রাদিফের সাথে কথা বলাটা দৃষ্টিকটু দেখাতে পারে বলে জুই জড়তায় হাঁসফাঁস করল। রাদিফ কেন আয়নকে সঙ্গে রাখলো সেটাও বুঝল না। জড়তায় জুইয়ের কাছাকাছি আসতে দেখে আয়ন জুইয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুইয়ের জড়তাটুকু দেখল। জুই সবসময় এমন করে আয়নের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় সিটিয়ে যায়, আয়নের সঙ্গে অপরিচিতের মতো আচরণ করে। তখন আয়নের মনে হয় জুই আয়নের সাথে সম্পর্কের কথাটা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখে সরাসরি কেন ইগনোর করবে। বেশ দূরত্ব রেখে জুইকে সামনাসামনি দাঁড়িয়ে পড়তে দেখে আয়ন ডেকে বলল, কাছে আসুন জুই। চমকে ওঠার মতো জুই আয়নের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, জি আমি। জি। জুই হাঁসফাঁস করে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে আবার রাদিফকে খুঁজল। আয়ান জুইয়ের খোঁজাখুঁজির ব্যাপারটা বুঝতে পেরে তীক্ষ্ণ গলায় বলল, জুই আপনি কি কাউকে খুঁজছেন? জুই ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছোট করে বলল, জি। আয়নের সন্দেহ বাড়ল, মুহূর্তেই গম্ভীর হলো। ভারী গলায় বলল, কাকে? আয়নের হঠাৎ ভারী গলায় ভয় বাড়ল জুইয়ের। গায়ের ওড়নাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে ইতস্ততায় বলল, উনি কোথায় ভাইয়া? উনি কে জুই? কাকে খুঁজছেন আপনি? হাঁসফাঁস করে আবার আশেপাশে তাকালো জুই। রাস্তার এপাশ ওপাশ কাউকে দেখতে না পেয়ে জড়তায় মিয়ে বলল, আসলে। জুইয়ের ভয় আর জড়তা বলছে সে এই মুহূর্তে আয়নকে এখানে আশা করেনি। অথচ আয়ন নিজে ফোন করে জুইকে নিচে আসতে বলেছে। সেটা জুই মেনে নিচে আয়নের সাথে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন আয়নকে? আয়ন তীক্ষ্ণ গলায় বলল, আসলে কি জুই, আপনি কি রাদিফকে খুঁজছেন? আয়নকে পুলিশের মতো জেরা করতে দেখে এবার সত্যি সত্যি ভয়ে আড়ষ্ট হলো জুই। গলা শুকিয়ে আসতে জুই মাথা নাড়িয়ে আয়নের কথায় সম্মতি দিয়ে বলল, হুম। কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকালো আয়ন। আয়নের হঠাৎ দৃষ্টি বদলে জুই অস্বস্তিতে পড়ে গেল। আয়ন জুইয়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, আপনার রাদিফের সঙ্গেও কথা হয় জুই? আয়নের অবিশ্বাস্য কথাটা জুইয়ের কেমন যেন লাগলো। রাদিফের সঙ্গেও কথা হয় মানে কি? জুই তো প্রথম থেকে রাদিফের সঙ্গে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না। তাহলে এই লোক জুইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুইয়ের কথায় এই লোক এত চমকাচ্ছেই বা কেন? জুইয়ের জানা মতে রাদিফ আর জুইয়ের সম্পর্কটার কথা আয়নের জানার কথা। যেহেতু রাদিফ আয়নের সামনে জুইকে এত রাতে দেখা করতে বলেছে, তার মানে আয়নের জানার কথা ওদের সম্পর্কের কথাটা। জুই আয়নের কথাটা না বুঝে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি হয়। জুইয়ের সম্মতিতে আয়নের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় শক্ট হলো। অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কতজনের সাথে কথা বলেন জুই? আয়নের কথাটা পছন্দ হলো না জুইয়ের। খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, আমি বাজে মেয়ে নই ভাইয়া, প্লিজ আমাকে ওভাবে ভাববেন না। আপনাকে কিভাবে ভাববো জুই, বুঝান আমাকে। আমি না হয় সেভাবেই চিন্তা করি আপনাকে নিয়ে। আপনি আমার বিশ্বাস ভেঙে দিচ্ছেন জুই। রাদিফের সঙ্গে আপনার সম্পর্ক কি? আয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুইয়ের। আশেপাশে রাদিফকে কোথাও দেখতে না পেরে জুই চলে যেতে চেয়ে খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, আমি গেলাম ভাইয়া। আপনার ভাই আসলে বলবেন আমি চলে গেছি। কথাটা বলেই জুই পেছন মুড়তে নিলে তক্ষুনি কানে আসলো আয়নের শক্ত গলার ধমক, আপনি কোথাও যাবেন না জুই। আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না জুই, তাহলে বিপদে পড়বেন কিন্তু আপনি। আয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝল না জুই। এই মুহূর্তে আয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলে আয়নকে অপেক্ষা করে জুই আবারও চলে যেতে নিতে তৎক্ষণাৎ আয়ন তেড়ে এসে জুইয়ের বাহু চেপে ধরে নিজের কাছে টানলো। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে আয়ন বলল, আমাকে ঠকাবেন না জুই, আমি কিন্তু সহ্য করব না এসব। আয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুইয়ের তাল সামলাতে না পেরে আয়নের বুকে এলিয়ে পড়ল খই হারিয়ে। আয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুই। সেই সাথে প্রচণ্ড রাগে শরীরও কাঁপছে। ছিটকে আসার মতো জুই আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে ব্যর্থ হয় সে। আয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুই নিজের বাহু ছাড়াতে ছটফট করে শক্ত গলায় বলল, ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের অভদ্রতা? একটা মেয়েকে কেন এভাবে হেনস্থা করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্র হয়ে পড়ে জয়ী।
আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করেছেন। আপনি কেন রাদিফের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুই, খুব লাগছে। আপনার থেকে হাজার গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথাটা দৃশ্যমান আর আমার ব্যথাটা অদৃশ্য। আপনি আমাকে বুঝান জুই, কেন রাদিফের সঙ্গে কথা বলেন? কি সম্পর্ক আপনার ওর সাথে? রাদিফের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? জুই নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, উনার গার্লফ্রেন্ড আমি। এবার ছাড়ুন। স্তব্ধতার ন্যায় আয়ন শকড খেয়ে জুইয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে আয়নের হাতটা কেঁপে উঠতেই জুই নিজের বাহু ছাড়িয়ে নিল আয়নের হাত থেকে। আয়ন স্তব্ধ হয়ে জুইকে শুধিয়ে বলল, আপনারা রিলেশনে আছেন কবে থেকে জুই? কত বছর ধরে? বছর নয়, ৩ মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুইয়ের কথায় আয়ন আরো চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ আয়নের মাথায় পড়ছে। ৩ মাস ধরে যদি জুই রাদিফের সঙ্গে কথা বলে, তাহলে আয়নের সঙ্গে জুইয়ের এতদিন ধরে কি চলে? আয়ন তো জুইয়ের সঙ্গে ৩ মাস ধরে কথা বলছে। জুই কি তাহলে প্লে গার্লের মতো রাদিফ আয়নের সঙ্গে কথা বললে এতদিন? আয়ন কি খুব ঠকে গেল জুইয়ের থেকে? ভালোবাসা এত ছলনা করলো জুই আয়নের সাথে? কই, কখনো তো আয়নের মনে হয়নি জুই আয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলেছে। মাঝে মধ্যে জুইয়ের ফোন এক দুবার ওয়েটিং পেলে আয়ন বুঝতো হয়তো হৃদের সঙ্গে মায়া কথা বলছে, কিন্তু এখন শুনছে অন্য কথা। জুই নাকি এতদিন রাদিফের সঙ্গে কথা বলতো। যদি জুই তাদের দুজনের সঙ্গে কথা বলে থাকে, তাহলে এই মুহূর্তে আয়নকে কেন শুধু অস্বীকার করছে? রাদিফই সব, আয়ন কিছু না। আয়নের কথা বলার এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব ভুলে গেল। কিছু মনে নেই। জুই তো আয়নের সাথে কথা বলতো তাহলে। আমার আপনার সাথে কি ছিল জুই? আমাকে কেন আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে এভাবে ঠকালেন? জুই খানিকটা বিরক্ত হলো আয়নের কথায়। আয়নকে ব্যক্তিত্ববান পুরুষ মনে করেছিল জুই, কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলামোতে জুইয়ের আয়নকে অসভ্য ছাড়া আর কিছু মনে করতে পারছে না। তাছাড়া এখানে আসার পর থেকে আয়ন জুইয়ের ওপর একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। জুই কখন আয়নের সঙ্গে কথা বলেছিল? শুরু থেকে জুই শুধু রাদিফের সঙ্গে কথা বলতো। তাহলে এই লোক আসলো কোথা থেকে? রাগান্বিত গলায় জুই বলল, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না ভাইয়া। আমি আপনাকে ঠকালাম কখন? আপনার সঙ্গে আমার কখনো কিছু ছিল না। জুয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এইবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপল। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়, আয়নের ক্ষেত্রেও তাই হলো। পরপর জুয়ের অস্বীকারে আয়ন মেজাজ হারালো। ভয়ঙ্কর রেগে হুংকারে বলল, এত মিথ্যা কিভাবে বলেন জুই? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাদিফ এত প্রিয় আপনার? কি জানেন রাদিফের সম্পর্কে? রাদিফের বিয়ে পর্যন্ত ঠিক ওই গার্লফ্রেন্ডের সঙ্গে। হৃদের বিয়েটা হলে রাদিফের বউ ঘরে তুলবে বড়রা। রাদিফের ৩ বছরের রিলেশন, আপনি ঢুকেছেন ৩ মাসের ছলনা হয়ে। আয়নের কোনো কথা জুই বিশ্বাস করল না। তার কারণ ওদের ফোন আলাপে রাদিফ বলেছিল জুই ছাড়া রাদিফ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশনে নেই। এখন জুই রাদিফের কথা বিশ্বাস না করে এই অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে? জুই ছটফট করে আয়নকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলে না। নারী বড়ই ছলনাময়ী জুই। আপনাকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না, অথচ রাদিফের হাজারটা মিথ্যা আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে। চেক করে দেখুন রাদিফ এখনো হয়তো ওর হবু বউয়ের সাথে কথা বলছে ফোনে। মোটেও না, উনি এক্ষুনি আমাকে কল করে নিচে ডাকলো দেখা করতে। আপনি মিথ্যা বলছেন। আয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে আর রাগাবেন না জুই। এমনিতে আমার মাথা ধপধপ করছে আপনার বেইমানিতে। আপনাকে এখানে আমি ডেকেছি। রাদিফ ওপরে নিজের রুমে আছে। ফোন করুন ওকে। ওয়েট, আপনার হয়ে আমি করছি। বলে আয়ন জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে রাদিফকে কল লাগালো স্পিকারে রেখে। সত্যি সত্যি রাদিফের কলটা ওয়েটিং দেখালো। জুই আয়নের ফোনের স্ক্রিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুই ভাবলো হয়তো এটা রাদিফের তৃতীয় নাম্বার হবে। আর নয়তো জুইয়ের কাছে রাদিফের আরও দুটা নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে। যদিও নাম্বারগুলো জুইয়ের মুখস্থ করা আছে। আয়ন রাদিফের ওয়েটিং নাম্বারটা দেখালো জুইকে। জুইয়ের বুকটা হঠাৎই ধুক করে উঠল অজানা ভয়ে।
মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করলো যেন আয়নের কথাগুলো মিথ্যা হয়। রাদিফ যেন জুইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িত না থাকে। এর মধ্যে রাদিফ আয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাঁ অয়ন ভাই বলো। রাগান্বিত অয়ন কথা পেঁচালো না রাদিফের সঙ্গে। এমনি অয়নের রাগে শরীর কাঁপছে। সে জানে রাদিফ কার সাথে কথা বলছিল। তারপর জুইকে শোনানোর জন্য আয়ন রাদিফকে প্রশ্ন করার মতো করে বলল, এত রাতে তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিস? রাহার সাথে ভাই। কেন, কি হয়েছে, কিছু বলবে? রাহার সাথে তোর জানি কত বছরের রিলেশনশিপ রাদিফ? 3 বছরের ভাই। তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদিফকে জুয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল, তাহলে জুয়ের সাথে কি চলে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? বেয়াদব হয়েছিস? কি বলছো ভাই? আমি আবার কার সাথে কথা বলবো? জুই কে আবার? আমি রাহাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি না। রাদিফের কথায় আয়ন অতি রাগে দাঁত পিষল। এদিকে জুই আয়নকে অস্বীকার করছে, অন্যদিকে রাদিফ জুইকে অস্বীকার করছে। দুটোই মিথ্যাবাদী। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, রাদিফ মিথ্যা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাহার সাথে থাকা অবস্থায় জুইয়ের সাথে কেন রিলেশনে গেলি তুই? সবকিছু তোদের কাছে ফান মনে হয়, তাই না? মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে। শেষে কথাগুলো আয়ন জুইকে খোঁচা মেরে বলল। আয়নের কথায় হতবুদ্ধি হলো রাদিফ। প্রথমত জুইকে, তাকে চিনতে পারছে না রাদিফ, অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর ওপর। রাহা ছাড়া রাদিফ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না, তাহলে এই জুই নামের কার সাথে কথা বলছে আয়ন? রাদিফ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি ভাই, বিশ্বাস করো, আমার জুই নামে কারোর সাথে কোনো রিলেশন নাই। তাছাড়া জুইকে আমি তো সেটাই চিনতে পারছি না। তুমি বলো ভাই, জুইকে? আগে আমাকে জুইকে চিনাও, তারপর বলছি আসলে কিছু হয়েছে কিনা। রাগে আয়ন আর কিছু বলতে যাবে তার আগে পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুই কটাক্ষ করে বলে, এত মিথ্যা কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওটা রাদিফের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি। আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন। আয়ন রাগে জুইকে কিছু বলবে তার আগে জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিছু করতে হবে না। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলে জুই নিজের ফোন রাদিফের নামে সেভ করা নাম্বারে কল মেলাতে মুহূর্তে আয়নের হাতের ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনি আমাকে কেন কল দিচ্ছেন? কল কেটে যেতে জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্তি নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব আমি? আজব! আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতে আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বলল, এই দেখুন, আপনি কাকে ফোন দিচ্ছেন জুই? নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না? আমার সাথে গুলিয়ে ফেলছেন কেন? জুই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে ওঠে আয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ দেখে। চমকে ওঠার মতো জুই কাঁপা কাঁপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতেই দেখলো রাদিফের নামে কলটি সরাসরি আয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তে জুয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়। সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাস্যে। টলমলে হাতে নিজের ফোনের কলটি কেটে দিতে আয়ন ফোনের কলটি কেটেই গেল মুহূর্তেই। অবিশ্বাসের মতো জুই পুনরায় একইভাবে কল মিলালো রাদিফের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো আয়নের ফোনে। জুইয়ের মতো করে আয়ন দেখল জুইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদিফ লাফ দিয়ে সেভ করা। ভেতরকার অস্থিরতায় মুহূর্তে কপালের কার্নিশ বেয়ে ঘাম ঝরল জুইয়ের। অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই, রাদিফের ফোন আপনার কাছে কেন? ভাইরে, ওটা রাদীপের ফোন না, এটা আয়নের ফোন, একটু বোঝে গাধা বেটি। রাদীপের ফোন আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুইয়ের থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যা বানিয়ে দিবেন জুই? এটা আমার ফোন, রাদীফের নয়। নাম্বারটা কার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলছিলাম, তাহলে ওটা কে ছিল? ওটাও আমি ছিলাম। নাম্বার যেহেতু আমার, কথাও আমিই বলছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন। সেজন্য রাদিফও আপনাকে অস্বীকার করল। মন ভাঙনে জুই আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শুধাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদিফের নাম্বার হওয়ার কথা।
এখন কি আমার মতো করে আমার নাম্বারটাও অস্বীকার করতে চাচ্ছেন জুই? তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম। আমি তো সেটাই বলছি। কিন্তু আপনি তো আমাকে অস্বীকার করছেন জুই। জুঁইয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতো করে নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই। আপনি আমার কলটা একটু রিসিভ করুন। আয়ন বিরক্ত চোখে জুঁইকে দেখল। এর মধ্যে জুঁই কল দিল আয়নকে। আয়ন জুঁইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুঁই। দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুঁইয়ের কানে ভারী খাচ্ছিল বলে জুঁই আয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। মূলত আয়নের মাথায় আসছে না জুঁই এমন কেন করছে। এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুঁই আয়নের? আপনি নতুন করে আবার কি শুনতে চান জুঁই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতো জুঁই স্তব্ধ হলো। বুক কাঁপল। চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তে। জুঁই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদিফ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব? আপনি ছিলেন রাদিফের নামের পিছনের ব্যক্তিটা? এটা আমাকে আগে কেন বলেননি আপনি? আপনি আমার ফিলিংস নিয়ে খেলছেন ডাক্তার সাহেব? আমি নয়, আপনি আমাকে ঠকিয়েছেন। আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুঁইয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুঁইয়ের দিকে ঘুরে তাকালো আয়ন। এবার তার মাথায় আরো বাজ পড়ল মনে হয়। একে একে দুজনের সকল ভুল ভেঙে গেল। কিন্তু নতুন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো আবার। আয়ন জুঁইয়ের কথা বুঝতে পারল। জুঁই এতদিন আয়নকে রাদিফ মনে করে কথা বলে এসেছিল। অথচ ফোনের পেছনে যে রাদিফ নয় আয়ন ছিল, সেটা আয়ন কখনো জুঁইকে বলেনি। আর না জুঁই কখনো আয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুঁই সত্যিটা জানতে চেয়ে আয়নকে প্রশ্ন করত, তাহলে অবশ্যই আয়ন সত্যিটাই বলতো জুঁইকে। এত ভুল বোঝাবুঝি কিভাবে মিটবে দুজনের? রাতের চটা পেরিয়ে পৃথিবীতে ভোর নামলো। উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগে। এই ধরনীতে কাঠখড় গরমের আভাস। শরীর জ্বালার মতো উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়। শীতল আর ঠান্ডাময় হয়। এমন একটা সকালে ঘুম ভাঙল মায়া। সকাল তখন ৫টা ৭ ঘরে। খুব সকালে মায়ের ঘুম ভাঙার অভ্যাস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ওর। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইলে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়ে নড়তে পারল না সে। মায়া কোথায় আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়েচড়ে উঠতে চাইলে মায়ার মুখ ঠেকলো কারো গলদেশে। মায়া নিজের নাক ঘষল সেখানটায়। নাকে খোঁচা খোঁচা সুয়ের মতো কিছু বিত্তে শরীর শিরশির করলো মিষ্টি ব্যথায়। নাক মুখ কুঁচকে ঘুমের মধ্যে মায়া নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইল। বুঝল সে হাতও ওপরে তুলতে পারছে না। মোট কথা, শরীর নাড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতো পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইল মায়া কোথায় আছে। হাতড়ানো অবস্থায় মায়া বুঝতে পারল সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা ওপরে। বন্দি মায়ের বাম হাতটা রাখলো কিছু একটার ওপরে। যেটা মায়ের শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে সেটার কোনো এক জায়গায় হবে মায়ের হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারল সে বেশ শক্ত কারো আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবার হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ের হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারল সে কারো শরীর হাতড়াচ্ছে। কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতো করে তড়াক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। কারো গায়ের কড়া পারফিউমের ঘ্রাণে মায়া বুঝতে পারল সে হৃদের ২ বাহুতে আটকে। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া। মায়া স্বস্তির হতে গিয়ে হতে পারল না মায়াকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ের যতটুকু মনে আছে লাস্ট টাইম মায়ের হৃদের সঙ্গে ছিল ওই রকম একটা আপত্তিকর অবস্থাতে। তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভব মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর? তাহলে কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ, বাড়ির লোক দেখেছে সেটা। মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্যই এতক্ষণ খোঁজাখুঁজি হয়ে গেছে বাড়িতে। মুক্তা জুঁই নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা,
মায়ের নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ওর বাড়িতে চলে গেছে। মায়া নিজের ভাবনায় ভয়ভীতি হলো। হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজন কাত হয়ে শুয়ে আছে। হৃদ দুহাতে মায়ের পিঠ জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়ের মুখ হৃদের গলদেশে ঠেকে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাত রাখছে নিজের অবস্থান বুঝতে। মায়া হৃদের শক্ত হাতে বেড়ে পড়ে লজ্জায় সিটিয়ে গেল। সেই সাথে শরীর টনটন করে উঠল ব্যথায়। মায়ের পা দুটো সে কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মায়া পা নড়াতে চেয়েও আবারও চমকে উঠল, কারণ হৃদ মায়ের উড়ো বরাবর তার এক পা তুলে দিয়ে মায়াকে কোলবালিশের মতো করে দুহাতে জাপটে ধরে জড়িয়ে ঘুমিয়ে। এবার ভীষণ লজ্জা পেল মায়া, বুকটা টিপটিপ করলো অস্থিরতায়। ও কি সারা রাত এভাবে ঘুমিয়েছিল লোকটার সাথে? ইস, কি লজ্জা! এত লজ্জায় মায়া নিশ্চয়ই ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে আস্তে করে হৃদের হাতগুলো নিজের ওপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজেকে উড়ু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপচাপ খাট থেকে নামলো। গায়ের ওড়নাটার খোঁজ করতে গিয়ে দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে আছে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস! মায়া আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনো মায়ের দিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে। শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চোরের মতো কর্নার টেবিল থেকে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দে খালি পা টিপে রুম থেকে বের হতে বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাঁচা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগে মায়ের পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো নাকে বাজলো কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চিনে হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ের সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধিটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতে টানতে বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ের শরীরে মোমো করছে। মায়া চমকে উঠল, বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকলো। বাপরে! মায়ের পুরো শরীরে শুধু হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারো সামনে যায় তাহলে নিশ্চয়ই ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার! লোকটার শরীরের ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতু চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকল। এটা ফাহাদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ের জানা মতে এটা খানবাড়িও নয়, কারণ মায়া খানবাড়িতে গিয়েছিল দুবার। ওর চেনা আছে খানবাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তা ভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয়ে থাকলো হৃদ পাশে আছে বলে। তবে কৌতূহলী হয়ে চারপাশটা দেখতে দেখতে সামনে এগোলো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচে ড্রয়িং রুম অব্দি গিয়েছে। নিচে গেল না, বরং সেই সিঁড়ির মাথায় বসলো। কার না কার বাড়ি। মায়া যদি কৌতূহল নিয়ে নিচে অব্দি যায় তাহলে নিশ্চয়ই কারো না কারো সামনে পড়ে যাবে সে। তখন হবে আরেক বিপদ। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞেস করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ের কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়ের হৃদের ভয়ে রুমে যেতে পারছে না বলে ও এখানেই বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটার লক খুলতে মায়ের মাথায় দুষ্টু বুদ্ধি আটলো। মায়ের জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত। তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থা করলে কেমন হয়? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোকটা কম নাকে দড়ি দিয়ে ঘুরায়নি। সামনে থেকেও মায়ের কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থা করেছে। এবার মায়ের পালা। মায়াও ওই লোকটাকে এইবার আস্থামতো জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটায় হৃদকে কল দিতে দিতেই হৃদ সেই কল রিসিভ করলো। বেশ কিছুক্ষণ পরে মায়ার হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতো করে নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করলো, হুম। হৃদের মাতাল কণ্ঠে মায়ের বুকটা ধুক করে উঠল। বাপরে! এই লোকের সবকিছুই মারাত্মক। মায়া এত ঘায়েল হতে হতে না জানে কবে আবার হার্টের সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাদার মতো করে বলল, হ্যালো, শুনছেন? আমি না আপনাকে ঠকাইছি। আমার বড় আপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমাইছে। এখন আমি আর আপনার বউ না। মায়ের কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল।
ফোনটা কানে নিয়ে মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে। সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের পাশে বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখে পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তার নামে বিচারে দিচ্ছে। হৃদে দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো দায়। হৃদ কাত হয়ে থেকে সেইভাবে উপুর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নাই বউ। হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমাইছে, আমিও ওর বউয়ের সাথে ঘুমাবো। তাহলে হিসাব বরাবর হবে। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বউয়ের সাথে ঘুমিয়েই তুলব। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থমথমে খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে যেন ও নিজেই জব্দ হয়ে গেল। এই ধর্মিত লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বললে এই লোক মায়াকে কেমন ওর নিজের কথায় ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল। হৃদ খান আর ফোনের ওপাশের ব্যক্তিটার বউ তো মায়া নিজেই। দুটো মানুষই তো এক। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায়, তাহলে সে মায়ের সাথে আবার ঘুমাবে। ঘুরে ফিরে মায়াকে মায়ের কথায় ফাঁসিয়ে দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীকেও কথার জালে ফাঁসাতে পারত। মায়ের যা বুদ্ধি, সে তো ইহজীবনেও এই লোকের সাথে কথায় পেরে উঠবে না। আর না এই লোককে কখনো জব্দ করতে পারবে। আহারে, মায়ের আরও একটা নতুন আফসোস যোগ হলো নিজের স্বামী চতুর বলে। তোমরাও অনেক চতুর বুঝছো। ভিডিও দেখো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো আর করো না। এত চতুরতা করা কিন্তু ভালো না বুঝছো। ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।